নিশানা অব্যর্থ, সুপরিকল্পিত। টার্গেট শরীফ ওসমান বিন হাদি। ৩৩ বছরের হাদি সোশ্যাল মিডিয়া সহ রাজনীতির মাঠে ঠোঁটকাটা বক্তব্যের জন্য তুমুল জনপ্রিয়। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি কিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই দিন দুপুরে মাথায় গুলিবিদ্ধ হন। বুলেট এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। আহত হাদিকে রিকশায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়, তারপর এভার কেয়ারে। ভিড় জমে সহকর্মী, সহমর্মী, সংবাদকর্মীর। নিঃসন্দেহে চমকে ওঠার মতো খবরটি সংগ্রহ করতে ঢাকা মেডিকেলে দ্রুত হাজির হন চ্যানেল ওয়ানের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিফাত রিশান। কিন্তু সেখানে তিনি মব সন্ত্রাসের শিকার হন। আমি লাঞ্চ করতে পুরান ঢাকার দিকে যাচ্ছিলাম, তো যখন আমি ঢাকা মেডিকেল ক্রস করছিলাম তখন একজনকে বলতে শুনি, সে মূলত লাইভ করছিল এবং সে লাইভে বলছিল যে আমাদের ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে। তো এই ঘটনাটা শুনে আমি আসলে তারপর আসলেই এমন কোনো ঘটনা ঘটেছে কি না এটা তখন পর্যন্ত আমি জানি না। তো সেহেতু আমি আসলে ভিতরে ঢুকি এটা দেখতে যে আসলেই এরকম কোনো ঘটনা ঘটেছে কি না। তো এরপরে আসলে দেখতে পাই যে হ্যাঁ, এরকম একটি ঘটনা ঘটেছে এবং সেখানে আশেপাশে সেখানে যারা মানুষজন ছিল তারা কান্নাকাটি করছিল। তো এই ঘটনাটা আমি আমার অফিসকে জানানোর জন্য আমি ভিডিও করতে শুরু করি আমার ফোন বের করে। তো তখন কিছু মানুষ এসে আমাকে বলে যে কে আপনি, এবং আমি যখন ভিতরে ঢুকতে চাই সেখানে তো এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয় কোনো কারণ ছাড়া। আমি আমার পরিচয় দেওয়ার যে আমার পরিচয় তারা চেয়েছে এবং আমি যে আমার পরিচয় দিব সেই সময়টাও তারা আমাকে দেয়নি। তো এক পর্যায়ে আমাকে ধাক্কা দিতে শুরু করে এবং এক পর্যায়ে এক সাইড থেকে একজন এসে মানে বলতে থাকে যে ওই গুলি করছে। স্বাভাবিকভাবেই একটা মব ক্রিয়েট হয়ে যায় সেখানে। সেই মব এসে আমাকে উপর্যুপরি আমার উপর হামলা করতে থাকে এবং এক পর্যায়ে আমি যখন ঘটনা বেগতিক দেখে বের হয়ে যেতে চাই সেখান থেকে, তখনও আমার পিছে পিছে তারা আসতে থাকে এবং আমাকে এক পর্যায়ে মারতে আমি এক পর্যায়ে মাটিতে পড়ে যাই। কর্মী সমর্থকদের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে গণমাধ্যমকে হত্যাকারী বলে মব তৈরির চেষ্টা সন্দেহজনক। এমন স্পর্শকাতর সময়ে কারো সাহায্যের হাত না বাড়ানোটা হতাশার। তো তখন আশেপাশে যারা পুলিশ সদস্য বা আনসার যারা ছিল তারা কেউ এগিয়ে আসেনি। আমি এক পর্যায়ে তাদেরকে মানে চিৎকার করে তাদেরকে ডাকতে থাকি যে ভাই বাঁচান। তো তারা আসলে নীরব দর্শকের মতোই দেখছিল তখন। এমন নয় যে সাংবাদিকদের বিরুদ্ধে মব তৈরির চেষ্টা নতুন কিছু। উদাহরণ ভুরি ভুরি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসে দেশে 218 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। আর টিআইবি বলছে অভ্যুত্থানের পর 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, যাদের মধ্যে 266 জন বিভিন্ন মামলায় আসামি। 3 জন দায়িত্ব পালনের সময় নিহত। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার 2024 সালের প্রতিবেদন বলছে সাংবাদিকদের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক 9টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয়। এখন স্বভাবতই এই একটি ঘটনায় প্রাসঙ্গিক 3টি প্রশ্ন দাঁড়িয়ে যায়। এমন মারধর কিংবা মব তৈরির ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষকে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেয় বা আগ্রহ দেখায়? কে বা কারা জড়িত সেই প্রশ্নে না গিয়ে যে বা যারাই জড়িত হোক, দলমতের ঊর্ধ্বে উঠে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়। চোখের সামনে মব তৈরি বা তৈরির চেষ্টা দেখেও কেউ কি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্ভয়ে সাংবাদিকতার আশা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে? 3টি প্রশ্নের উত্তরই যদি না হয়, তবে বলতেই হবে সতর্ক হবার সময়ও সম্ভবত পেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংবাদ এবং সাংবাদিকতা এমনিতেই প্রশ্নবিদ্ধ, সমালোচিত। কেউ সংক্ষুব্ধ হলে নিশ্চয়ই বিচার চাইবেনি, কিন্তু তাই বলে মব তৈরি করে গণমাধ্যম সহ যে কোনো নাগরিককে আঘাত কিংবা মেরে ফেলার অধিকার কাউকেই দেয়া হয়নি। মনে রাখা জরুরি, গণমাধ্যম রাষ্ট্র সমাজের আয়না। আপনি, আমি, আমরা কে কি করছি তাই এখানে প্রতিফলিত হয়, হচ্ছে এবং হবে।